সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স শেখাবো। তো কমপ্লিটিং সেন্টেন্স শেখানোর জন্য দেখো, আমি কুমিল্লা বোর্ড 2024 সালে একটি প্রশ্ন এসেছিল। আর তোমরা সবাই জানো যে আমি সাধারণত ভুরি ভুরি রুলস ওইভাবে না পড়িয়ে আমি বোর্ডের প্রশ্নগুলো সমাধান করানোর মাধ্যমে তোমাদেরকে রুলসগুলো কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে পরীক্ষাতে অ্যাকচুয়ালি কোন রুলসগুলো আসে এগুলো তুমি একমাত্র প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু জানতে পারবে। ঠিক আছে? তো যত পরিমাণ তুমি প্র্যাকটিস করবে ততই কিন্তু তুমি ভালো ফলাফলের দিকে এগিয়ে যাবে। তার কারণ হচ্ছে তুমি জানো যে কোন রুলসগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার হলের জন্য ইম্পর্ট্যান্ট। তো চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের যে ক্লাসটি সেটি শুরু করি। তো আমি আগেই বলেছি যে কুমিল্লা বোর্ড 2024 সালের যে প্রশ্নটা এইটা আমি আজকে তোমাদেরকে সলভ করে বুঝিয়ে দিব। তো এখানে লক্ষ্য করো, দেখো কি বলেছে। বলেছে আই অ্যাম সো টায়ার্ড। দেখো এর অর্থ হচ্ছে আই অ্যাম সো টায়ার্ড মানে আমি এতটাই টায়ার্ড, দ্যাট মানে হচ্ছে যে। তো তুমি চিন্তা করো যে আমাকে এখানে কি বলেছে। আগের অংশটাতে বলেছে আই অ্যাম সো টায়ার্ড মানে আমি এতটাই টায়ার্ড, দ্যাট বা যে ড্যাশ। এরপর দেখো একটি ফুল স্টপ রয়েছে, তারপর কি বলেছে, প্লিজ দয়া করে টেক রিক্সাও রাইট নাও। তার মানে কি, দয়া করে এখনই একটি রিক্সা নাও। তো তুমি বাংলাতে চিন্তা করো যে তুমি বাংলাতে হলে এখানে তুমি কি বসাতে। তুমি চিন্তা করো যে আমি এতটাই টায়ার্ড যে ড্যাশ, তারপর বলেছে একটা রিক্সা নেওয়ার জন্য। তার মানে কি, রিক্সা সাধারণত আমরা কোন সময় নিই, যখন আমরা হাঁটতে চাই না, তাই না? তো আমি এতটাই টায়ার্ড যে, তাইলে আমরা বাংলাতে যদি চিন্তা করি তাহলে আমরা এখানে কি বসাতে পারি, যে আমি আর হাঁটতে পারছি না, দয়া করে একটি রিক্সা নাও। তো আমি আর হাঁটতে পারছি না, এটাকে যদি দেখো তুমি জাস্ট ইংরেজি করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার কাজ হয়ে গেল। তো আমি আর হাঁটতে পারছি না এটিকে আমি ইংরেজিতে কিভাবে উপস্থাপন করতে পারি। আমি ইংলিশ হচ্ছে, দেখো আমি লিখলাম আই, আর পারছি না এর ইংলিশ কি হতে পারে, যে ক্যান নট। দেখো আমি এখানে লিখলাম আই ক্যান নট, তারপর আমি কি করতে পারি, হাঁটতে পারছি না। ঠিক আছে, হাঁটতে পারা ইংলিশ হচ্ছে ওয়াক। তাহলে আমরা লিখলাম ওয়াক, তারপর আমরা লিখবো কি, আর হাঁটতে পারছি না। তো আর হাঁটতে পারছি না, এই আর এর ইংরেজি তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু চাইলে লিখতে পারি, দেখো এনি লঙ্গার। তার মানে হচ্ছে কি, দেখো আই ক্যান নট ওয়াক এনি লঙ্গার মানে আমি আর হাঁটতে পারছি না, প্লিজ টেক এ রিক্সা রাইট নাও, তার মানে এখনই একটি রিক্সা নাও। তাহলে কিন্তু দেখো আমার এই কমপ্লিটিং সেন্টেন্সটি হয়ে গিয়েছে। এবার চলে আসো আমরা বি নাম্বারটা সলভ করি। এখানে বলেছে দেখো যে দো, দো মানে হচ্ছে যদিও, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তাহলে এর অর্থ হচ্ছে যদিও বাংলাদেশ একটি কি, ছোট কান্ট্রি বা দেশ, ড্যাশ, এরপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে। তারপর বলেছে কি, দেখো আমরা একটু পড়ে আসি, কারণ এই পাশের যে অংশটা আর ওই পাশের যে অংশটা, এই দুইটা অংশই কিন্তু পড়াটা সমান গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তুমি যখন এক পাশ পড়বে এবং আরেক পাশ না পড়বে তখন কিন্তু তুমি দুইটা সেন্টেন্সের রিলেশনটা তুমি ধরতে পারবে না। তখন দেখা যাবে যে তুমি তোমার মন মতো একটি অ্যান্সার বসিয়েছো, কিন্তু ওইটা আর পরের পার্টের সাথে ঠিক যাচ্ছে না, যে কারণে তোমার অ্যান্সারটা টিচার আর সঠিক হিসেবে কাউন্ট নাও করতে পারে। তো এখানে দেখো বলেছে যে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আগের পার্টে বলেছে যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তারপরের পার্টে বলেছে যে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে তোমরা সবাই জানো যে বিশ্ব ঐতিহ্যের যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো। তো এখানে যেহেতু বলেছে যে আমরা গর্বিত বোধ করি আমাদের যে বিশ্ব ঐতিহ্যের যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে, তার মানে কি আমাদের দেশটা ছোট হলেও আমরা এখানে বসাতে পারি যে আমাদের কি রয়েছে, আমাদের বেশ কিছু এই হেরিটেজ সাইট রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখো আমি কি করব, যেহেতু এখানে বাংলাদেশের কথা বলা রয়েছে আর আমরা জানি যে দেশকে আমরা সি হিসেবে কাউন্ট করি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সি তার রয়েছে, রয়েছে ইংলিশ হচ্ছে হ্যাজ। ঠিক আছে, আমরা এখানে লিখলাম হ্যাজ কিছু হেরিটেজ সাইট। কিছু ইংলিশ আমরা লিখতে পারি এখানে সাম। তারপর আমরা লিখতে পারি এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা আছে, জাস্ট এখানে কপি করে আমরা বসিয়ে দিই।
তাহলে দেখো আমরা এখানে কিন্তু বসিয়ে দিলাম যে শি হ্যাজ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তো তাহলে দেখো এখন আমার মিনিংটা কি হচ্ছে, যে যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তার অনেকগুলো বিশ্ব ঐতিহ্যের স্থান রয়েছে বা নিদর্শন রয়েছে। আমরা আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো রয়েছে এগুলো নিয়ে গর্বিত। সি নাম্বারে আসো, দেখো কি বলছে, আই ক্যান নট রিকল হিজ নেম। রিকল মানে হচ্ছে মনে করতে পারা। তাহলে আই ক্যান নট রিকল হিজ নেম এর অর্থ হচ্ছে আমি তার নামটা মনে করতে পারছি না। তারপরে কি বলেছে দেখো, ইট ইজ লং সিন্স ড্যাশ। এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই সিন্সের যে রুলসটা আছে এটা কিন্তু খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ আমি বলবো। তার কারণটা কি বলো তো? তার কারণ হচ্ছে এইটা বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষার হলে এসে থাকে। এখন এটা যে কোনো বোর্ডে হোক না কেন, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা রুলস। ঠিক আছে? তো এর জন্য দেখো আমরা কিভাবে চিন্তা করলে এটা সহজে আমরা করতে পারবো, যে আমি তার নামটা মনে করতে পারছি না। এটা অনেক সময় হয়ে গিয়েছে যে তার সাথে আমার দেখা হয়েছে বা তার সাথে আমি দেখা করেছি সর্বশেষবার। তো এই যে সর্বশেষ আমি তার সাথে দেখা করেছি, এইটাকে যদি আমি এখানে ইংলিশ করে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু দেখো আমার কাজ শেষ। আমার কিন্তু এখানে খুব ক্রিটিক্যাল কোনো কাজ কিন্তু নাই। তো রুলসটা যেটা তোমাকে মনে রাখতে হবে, যে সিন্সের আগে দেখো এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। তো সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে রুলসটা মনে রাখো, সিন্সের পরে আমাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এছাড়া কিন্তু আমার কাছে আর কোনো উপায় নাই। এটা হচ্ছে কি রুলস। তো এই রুলসটা যদি তুমি জাস্ট মনে রাখতে পারো, তুমি কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স একটা হলেও যে পারবে এটা শিওর। তো দেখো সবশেষ তার সাথে আমার দেখা হয়েছে বা আমি তাকে দেখেছি। তো আমি ইংলিশ তো আই লিখে ফেললাম, আই তাকে দেখেছি। তো আমি কি বলেছি, আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমাকে পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হচ্ছে। তো তাহলে আমি কি করলাম, তাকে দেখেছি, সি, সি মানে হচ্ছে দেখা। তো এই দেখার পাস্ট ফর্ম যেটা সেটা আমাকে বসাতে হবে, সেটা হচ্ছে স। তাহলে আমি দেখো এখানে লিখলাম কি, আই স। তারপর কি হয়েছে, যেহেতু এখানে হিজ রয়েছে তাহলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে ছেলে। তো আমি কি করব, আই স হিম আমি লিখে দিলাম। আর সর্বশেষ এর ইংলিশ হচ্ছে লাস্ট। দেখো আমি এখানে লাস্ট লিখে দিয়েছি। তাহলে দেখো খুব সহজে কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্সটা করে ফেলা সম্ভব হলো। এরপর আসো আমরা ডি নাম্বারটা সলভ করি। এখানে বলেছে যে শি কেম টু মাই রুম। দেখো শি কেম টু মাই রুম এর অর্থ হচ্ছে সে আমার রুমে এসেছিল। হোয়াইল ড্যাশ, সে আমার রুমে এসেছিল। হোয়াইল মানে হচ্ছে যখন, ড্যাশ তাহলে যখন কি হয়েছিল, ড্যাশ। এই ড্যাশের মধ্যে দেখো আমি কি বসাতে পারি, এটা পরে বুঝবো, আগে আমাদেরকে বাকি পার্টটা পড়ে আসতে হবে। যখনই কোনো একটি সেন্টেন্সে দেখবে যে একের অধিক পার্ট রয়েছে তখন অবশ্যই সেটি পড়বে, সেটি না পড়ে কখনো অ্যান্সার করতে যাবে না। দেখো এখানে পরের পার্টে বলেছে শি ডিড নট ওয়েক মি আপ। তার মানে খুবই সহজ, যে সে আমাকে জাগায় নি। তো তার মানে হচ্ছে নিশ্চয়ই আমি ঘুমাচ্ছিলাম, এর জন্যই তো জাগানোর প্রশ্নটা আসলো, তাই না? তাহলে সে আমার রুমে এসেছিল যখন আমি ঘুমাচ্ছিলাম। তো এই যখন আমি ঘুমিয়েছিলাম বা ঘুমাচ্ছিলাম এইটা যদি আমি এখানে বসায় দিতে পারি তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আমি ঘুমাচ্ছিলাম এর ইংলিশ যদি আমি করি তাহলে আমি কি লিখতে পারি, যে আমি, আর ঘুমাচ্ছিলাম তার মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে লিখতে হবে যে অতীতে একটি কাজ চলছিল, ওয়াজ। তারপর আমরা কি লিখবো, স্লিপিং, মানে আমি লিখলাম যে আমি ঘুমাচ্ছিলাম। তাহলেই দেখো কাজ শেষ। জাস্ট তোমাকে রিলেশনটা বুঝতে হবে আর কোন গ্রামারটা ইউজ করতে হবে এটা বুঝলেই তোমার কাজ কিন্তু শেষ এবং তুমি মার্কসটা পেয়ে যাচ্ছ। ই নাম্বারে দেখো বলেছে ইট ইজ ট্রু, মানে এটি সত্য, দ্যাট বা যে কি হয়েছে, মোস্ট অফ দ্য প্যারেন্টস মানে বেশিরভাগ পিতামাতা কোথাকার, অফ আওয়ার কান্ট্রি বা আমাদের দেশে, আর নট ইন্টারেস্টেড অর্থাৎ তারা আগ্রহী নয়, এনাফ অর্থাৎ তারা পর্যাপ্ত আগ্রহী নয়, কেন, টু ড্যাশ। তো এটা আমরা পরে বুঝবো যে এখানে কি বসাবো। তার আগে আমরা বাকি পার্টটা একটু বুঝে আসি, যে প্রশ্নকর্তা আমাদের কাছে কি ধরনের অ্যান্সার চাচ্ছে এটি বোঝার জন্য। এখানে বলেছে যে দে থিঙ্ক, তারা ভাবে,
এডুকেটিং দেয়ার ডটার্স অর্থাৎ তাদের মেয়েদেরকে পড়াশোনা করানো ইজ নাথিং বাট অর্থাৎ এটি আর কিছুই নয় এ ওয়েস্টেজ অফ মানি অ্যান্ড টাইম অর্থাৎ তাদের মেয়েদেরকে পড়াশোনা করানোটা সময় এবং অর্থের ওয়েস্টেজ বা অপচয় ছাড়া আর কিছুই নয়। তো দেখো আমি এখানে কি করতে পারি, ইট ইজ ট্রু দ্যাট মানে এটি সত্য যে মোস্ট অফ দ্য প্যারেন্টস মানে বেশিরভাগ পিতামাতা আমাদের দেশের আর নট ইন্টারেস্টেড এনাফ টু অর্থাৎ তারা যথেষ্ট আগ্রহী নয়। তার মানে হচ্ছে যেহেতু দেখো পরের পার্টে বলে দিয়েছে যে তারা ভাবে যে মেয়েদেরকে পড়াশোনা করানো মানেই হচ্ছে টাকা পয়সা এবং সময়ের একটি অপচয়। তো তার মানে তারা কিসের ক্ষেত্রে আগ্রহী নয়, এটা আমরা বুঝতেই পারছি যে তারা তাদের মেয়েদেরকে পড়াশোনা করানোতে আগ্রহী নয়। তো মেয়েদেরকে পড়াশোনা করাতে আগ্রহী নয়, এটাকে আমি এখানে কিভাবে উপস্থাপন করতে পারি? আমি তোমাদেরকে একটি রুলস আগেই বলেছি যে টু এর পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্রিপোজিশন হিসেবে ভার্বের আইএনজি সাধারণত খুব কম ক্ষেত্রেই হয় টু এর পরে, ঠিক আছে? তো টু এর ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ রুলস অনুযায়ী ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। তার মানে মেয়েদেরকে পড়াশোনা করানো, তো পড়াশোনা করানো ইংলিশ আমরা জানি এডুকেট, আর টু যেহেতু এখানে রয়েছে তার মানে আমি আর এডুকেটের কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে আমি এখানে সিম্পলি টু এর পরে দেখো এডুকেট লিখে ফেললাম, তাহলে লিখলাম টু এডুকেট। এখন কাদেরকে পড়াশোনা করানোতে আগ্রহী না, দেখো এইখানে দেয়া রয়েছে, এইটাকে জাস্ট যদি আমরা হুবহু কপি করে এখানে বসাই দিই যে এডুকেট দেয়ার, তারপর আমরা এখানে লিখে দিই ডটার, অর্থাৎ তাদের যেই কন্যা সন্তান যারা রয়েছে তাদেরকে পড়াশোনা করাইতে তারা আগ্রহী না, তারা ভাবে যে এটা অর্থ এবং সময় দুটোরই অপচয়। এফ নাম্বারে দেখো কি বলেছে যে দেয়ার আর ম্যানি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের আশেপাশে কি রয়েছে, অনেক অসহায় মানুষ রয়েছে। আই উইশ ড্যাশ, লক্ষ্য করো আমরা তাহলে এখানে কি করতে পারি, আগের সেন্টেন্সে বলেছে যে আমাদের আশেপাশে অনেক কি নিরুপায় বা সমস্যাগ্রস্ত কিংবা দুর্ভাগা লোকজন রয়েছে। আই উইশ মানে হচ্ছে ইস, আমি যদি, তাহলে আমরা এখানে বাকি যে পার্টটা রয়েছে তুমি বাংলাতে চিন্তা করে এখানে কি বসাতে পারতাম যে ইস আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। তাহলে দেখো আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম, তাহলে আমি ইংলিশ হচ্ছে আই আর পারতাম ইংলিশ হচ্ছে কুড। দেখো আই আমি লিখেছি কুড, সাহায্য করা ইংলিশ হচ্ছে হেল্প, তাহলে আমি এখানে হেল্পও দেখো লিখে ফেললাম হেল্প। এখন যেহেতু অনেক ম্যানি বলেছে তার মানে আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব দেম, কারণ তাদের কথাটা আমাদেরকে বলতে হবে, কারণ এখানে তো আর একজন লোকের কথা বলা হচ্ছে না। তাহলে আমি কি লিখেছি যে আই উইশ আই কুড হেল্প দেম, অর্থাৎ ইস আমি যদি তাদের সাহায্য করতে পারতাম। তারপর দেখো জি নাম্বারে কি বলেছে, হি লাইকস ফটোগ্রাফি ভেরি মাচ, অর্থাৎ ফটোগ্রাফি মানে হচ্ছে ছবি তোলা, অর্থাৎ সে ছবি তুলতে খুবই পছন্দ করে। বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত হি হ্যাজ লস্ট হিজ ক্যামেরা, সে কি করেছে, হারিয়ে ফেলেছে তার যে ক্যামেরাটা আছে সেটা। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, যদি তার কাছে ক্যামেরাটা থাকতো ড্যাশ, তাহলে কি হতো, যেহেতু সে ছবি তুলতে অনেক পছন্দ করে কিন্তু দুর্ভাগ্যবশত তার ক্যামেরাটা হারাই গেছে, তো তারপরের কথা বলা হচ্ছে যে যদি তার কাছে ক্যামেরা থাকতো, যেহেতু সে ছবি তুলতে পছন্দ করে তার মানে নিশ্চয়ই সে আরও ছবি তুলতে পারতো। এই ধরনের একটা বাংলায় আমাদেরকে কিন্তু এখানে ইংলিশে ট্রান্সলেট করে বসাতে হচ্ছে। তাহলে এই যে পারতো বা এই ধরনের কিছু কিন্তু আমরা এই যে কুড দিয়ে বুঝিয়ে থাকি। তাহলে যেহেতু সে বলা হচ্ছে এখানে হি রয়েছে দেখো, তাহলে আমরা কিন্তু এখানে হি ব্যবহার করব। আমরা কি লিখলাম হি। আচ্ছা সে পারতো এর ইংলিশ কি, পারতো ইংলিশ হচ্ছে আমরা জানি কুড, কি পারতো, ছবি তুলতে পারতো। তো ছবি তোলা ইংরেজি কি, ক্যাপচার লিখি আমরা, ঠিক আছে ক্যাপচার, তারপর আমরা কি লিখতে পারি, অনেক ছবি। তাহলে দেখো আমরা এখানে লিখব, আমরা জানি ম্যানি মানে হচ্ছে অনেক, আর ছবি ইংলিশ কি, পিকচার্স। দেখো আমরা এখানে লিখে ফেললাম পিকচার্স। তাহলে কি হলো যে যদি তার কাছে ক্যামেরা থাকতো সে অনেক ছবি তুলতে পারত। আশা করি বুঝতে পেরেছো। এইচ নাম্বারে লক্ষ্য করো বলেছে যে বি পাঞ্চুয়াল,
এর মানে হচ্ছে কি হও, পাঞ্চুয়াল হও বা নিয়মানুবর্তী হও। লেস্ট যদি তুমি কি বলা যেতে পারে যে নিয়মানুবর্তী না হও বা নিয়ম মেনে না চলো, নিয়ম মেনে পড়াশোনা না করো। লেস্ট দেখো, লেস্টের এই রুলসটা পড়া মানে হচ্ছে 1 নাম্বার পেয়ে যাওয়া। তার কারণ হচ্ছে এই লেস্টের রুলসটা বেশিরভাগ বোর্ডে বেশিরভাগ সময় এসে থাকে এবং এটা মোটামুটি শিওর যে এই রুলসটা আসবে। তো লেস্ট থাকলে কি করতে হয়? লেস্ট মানে হচ্ছে ভয়ে যে, মানে ভয়টা কি তোমাকে জাস্ট এইখানে সেটা বলে দিতে হবে। তুমি কেন পাঞ্চল হবা? কারণ তুমি যদি পাঞ্চল না হও তাহলে কি হইতে পারে, ভয়টা কি? যে তুমি পরীক্ষার হলে ফেল করবা। তো তুমি ফেল করবা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ইউ, আমরা এখানে লিখলাম শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। এইটা যদি তুমি লিখে দিতে পারো তাইলেই কিন্তু দেখো তোমার কাজটা শেষ, যে তুমি পাঞ্চুয়াল হও, অথবা ভয়টা কি যে তুমি পরীক্ষায় ফেল করবা। আই নাম্বারে দেখো কি বলছে যে আওয়ার জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ। তার মানে হচ্ছে আমাদের যেই চাকরির বাজার রয়েছে সেটা ইজ গেটিং মানে হচ্ছে হয়ে যাচ্ছে, ভেরি কম্পিটিটিভ মানে খুবই প্রতিযোগিতাপূর্ণ হয়ে যাচ্ছে। আনলেস ইউ স্টাডি ওয়েল, অর্থাৎ যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে কি হবে? যেহেতু চাকরির বাজারের কথা বলা হয়েছে যে চাকরির বাজারটা প্রতিযোগিতাপূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে তুমি ভালোভাবে পড়াশোনা না করলে তুমি অবশ্যই ভালো একটি চাকরি পাবে না। তার মানে এখন যদি তুমি না পড়ো তাহলে ভবিষ্যতে তুমি চাকরিটা পাবা না। তাহলে তুমি কি করবা দেখো, তুমি এখানে যেই কাজটা করবা সেটা হচ্ছে এখানে লিখবা যে আনলেস ইউ স্টাডি ওয়েল, ইউ বা তুমি, যেহেতু ভবিষ্যৎ তার মানে আমরা এখানে উইল ব্যবহার করব, ইউ উইল নট, তুমি পাবা না। তাহলে পাবা ইংলিশ হচ্ছে গেট, তাহলে আমরা লিখলাম ইউ উইল নট গেট এ, আমরা লিখলাম গুড জব। তাহলেই দেখো আমাদের কিন্তু কাজটা শেষ, যে যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো তুমি ভালো চাকরি পাবা না। যে নাম্বারে দেখো বলছে যে ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, তার মানে হচ্ছে যে রুমের ভেতরে কি অনেক গরম বা অত্যধিক গরম। তো এখানে বলেছে উড ইউ মাইন্ড ড্যাশ, উড ইউ মাইন্ড মানে তুমি কি এটা পারবে। তো দেখো ঘরের ভিতরে যেহেতু অনেক গরম, তাহলে আমি যদি তোমাকে একটা কাজ করতে বলি তাহলে সেটা কি বলবো? অবশ্যই বলবো জানালাগুলো খুলে দেওয়ার জন্য। তো আমরা তাহলে কি করতে পারি দেখো, উড ইউ মাইন্ড এই রুলসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা অনেক সময় পরীক্ষার হলে কমন পড়ে যায়। তো এই উড ইউ মাইন্ড থাকলে আমরা কি করব? জানলাটা খুলে দেওয়ার কথা বলছি। দেখো খুলে দেওয়া ইংলিশ কি? ওপেন। এখন এই উড ইউ মাইন্ড থাকলে আমাদেরকে ইন্টারোগেটিভের আদলে প্রশ্ন দিয়ে অ্যান্সার করতে হবে। তো আমরা এখানে লিখলাম ওপেন মানে খুলে দেওয়া। এখন নিয়ম হচ্ছে উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা লিখলাম ওপেনিং। জানালা ইংলিশ হচ্ছে দ্য উইন্ডো, তাহলে দেখো লিখে দিলাম উইন্ডো। এখন আমি তো আগেই বলেছি যে ইন্টারোগেটিভের মাধ্যমে করতে হবে, যে তুমি কি জানালাটা খুলে দেবে, এই ধরনের একটা মিনিং কিন্তু আমাদের এখানে দরকার। তাহলে দেখো আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়েছি আমার মনে হয় যে কমপ্লিটিং সেন্টেন্স মানে কোনো কঠিন কোনো টপিক মনে হওয়ার কিন্তু কথা না। এখন তুমি যেই বোর্ডেরই হও না কেন, ধরো তুমি কুমিল্লা বোর্ডের বা তুমি ঢাকা বোর্ডের, তোমার কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যতগুলো বোর্ডের প্রশ্ন রয়েছে 2000 তুমি যেই সালেই পরীক্ষা দাও না কেন, প্রিভিয়াস 5-7-10 বছরের প্রশ্ন তুমি প্র্যাকটিস করে ফেলো, তাহলেই তুমি বুঝে যাবে যে কোন কোন রুলসগুলো পরীক্ষার হলের জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এইটা যদি তুমি একবার ধরে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া তোমার কাছে কোনো ঘটনাই না। তার কারণ হচ্ছে তোমার তো প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্নগুলো কোন কোন রুলসগুলো এসেছে সেগুলো সব তোমার জানা আছে। তুমি জাস্ট পরীক্ষার হলে যখন বসবে তখন কারো দিকে না তাকিয়ে নিজের মতো করে গুছিয়ে অ্যান্সারগুলো লিখে ফেলবে, আর তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে থাকো। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপারের ফুল সলিউশন কিন্তু তুমি আমার এই চ্যানেলে পাবে, তার জন্য অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।